আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আজ ইংরেজি প্রথম পত্র ক্লাস করতে যাচ্ছ। সবাই ইংরেজি প্রথম পত্র বইটি হাতে নাও, আর খাতা কলম তো থাকবেই। তাহলে চলো আজ আমরা দেখে আসি যে আজকের আমরা কোনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই এই যে বইটি আমি দেখাচ্ছি, ইংলিশ ফর টুডে ক্লাস 6, আমাদের যে বোর্ড বইটি আছে এই বইটি আমরা হাতে নিব। আজ আমরা লেসন 25 পেজ 75 বের করব। উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। শুরুতেই আমি কিছু শব্দের অর্থ দিয়েছি বোর্ডে, তোমরা এই পেজটা বের করবে, পেজ 75 লেসন 25। শুরুতেই দেখো আমি কিছু শব্দের অর্থ লিখেছি। ভায়োলেন্স মানে হচ্ছে সহিংসতা, চ্যালেঞ্জিং ঝুঁকিপূর্ণ, ডিস্ট্রিবিউট বিতরণ করা, বিলং টু অন্তর্গত, ফেলো সহকর্মী, রেইস জাতি, দি আদার ডে অন্যদিন। মোটামুটি আননোন শব্দগুলোর অর্থ আমি দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি কোনো অর্থে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি শব্দার্থ কমেন্ট বক্সে পরে দিয়ে দিব। তাহলে চলো আমরা একটু মেইন আলোচনায় যাব। লেসন 25 আজ আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিক্সটা আগে খেয়াল করো, আমি হেডিংসটা দিয়েছি ওই বোর্ডে, লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। এই শব্দটির অর্থ হচ্ছে যে আমরা বৈশ্বিক গ্রামে বাস করি। এখন এই যে টার্মটা গ্লোবাল এবং ভিলেজ, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, কিন্তু গ্লোবালটা কি? এটি হচ্ছে বিশ্ব, বৈশ্বিক। এই শব্দটা আসছে গ্লোব থেকে। আমরা জানি গ্লোব মানে হচ্ছে বিশ্ব, আর গ্লোব থেকে এসছে গ্লোবাল মানে বৈশ্বিক। এটা অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসেছে। তাহলে চলো আমি একটু তোমাদের দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে আসছে শব্দটা। একটু আমি গ্লোবাল শব্দ নিয়ে আলোচনা করব। দেখো, গ্লোব হচ্ছে বিশ্ব, এটা হচ্ছে নাউন, আর গ্লোবাল এটি হচ্ছে বৈশ্বিক। এখন গ্লোবাল ভিলেজ বলতে আসলে কি বোঝানো হয়? শাব্দিক অর্থ হচ্ছে বৈশ্বিক গ্রাম। আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, গ্লোবাল ভিলেজ। দেখো আমি এখানে আমরা সবসময়ের জন্য আজীবন শিখে এসেছি, এটা হচ্ছে ভিলেজ।
আমি আজকে একটু উচ্চারণ নিয়েও কথা বলবো। আমাদের কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে লিসনিং এবং স্পিকিং আলাদা আছে, তো এখানে কিন্তু উচ্চারণটা অনেক মেজর একটা ফ্যাক্ট। এখানে দেখো VILLGE, যদি তোমরা একটু ডিকশনারি সার্চ করে দেখো অক্সফোর্ড উচ্চারণটা, এটা হবে ভিলিজ। হ্যাঁ, সঠিক উচ্চারণটা হবে ভিলিজ, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা। তো এটা বলতে আসলে কি বোঝায়? তো এরকম আরও শব্দ আছে, ভিলেজ, নলেজ। হ্যাঁ, তো আমরা আজকে যেটা বোঝাচ্ছি বৈশ্বিক গ্রাম বলতে, এই যে আমরা এখন ঘরে বসেই বিশ্বের সব খবরাখবর জানতে পারছি। তো এখন এইটি সম্ভব হয়েছে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে। সমস্ত বিশ্বটাকে কিন্তু ছোট্ট হাতের মুঠোয় নিয়ে আসা হয়েছে। আমি ঘরে বসে এখানে কানাডা কি হচ্ছে জানতে পারছি, দেশের কোন প্রান্তে কি হচ্ছে, সারা বিশ্ব সম্পর্কে আমাদের একটা কানেকশন হচ্ছে, একটা যোগাযোগ হচ্ছে। তো এই যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না। আগে এরকম ইন্টারনেট ছিল না, সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না, আমরা এভাবে ব্যবহার করতে পারতাম না, সবার হাতে হাতে স্মার্টফোন ছিল না। তো এইটা হচ্ছে তোমার, এখন আমরা সহজেই ঘরে বসে সমস্ত বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে পারছি, কানেকশন করতে পারছি। এজন্য এটাকে বলা হয়েছে গ্লোবাল ভিলেজ, মানে হচ্ছে বৈশ্বিক গ্রাম। তাহলে আমার মনে হয় তোমরা এবার বুঝতে পেরেছো, এই গ্রাম বলতে আমরা যেমন হচ্ছে রুরাল এরিয়া বুঝি, গাছপালা থাকবে, নদী নালা, একেবারে ভিতরের এরিয়া বোঝাবে, রিমোট প্লেস, সেটা বোঝাচ্ছে না। এটার মিনিংটা সম্পূর্ণ আলাদা, যারা আমি একটু আগে ক্লিয়ার করে নিচ্ছি যে খুব সহজেই সমস্ত বিশ্বের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, সব বিশ্বের মানুষের সঙ্গে সব বিশ্বের খোঁজ, সব ধরনের সংবাদ আমরা জানতে পারছি, এটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো এবার আমরা আসো একটু দেখব যে আমাদের বইতে, বোর্ড বইয়ে এ সম্পর্কে কি লেখা আছে। সবাই কিন্তু এই বইটি সামনে রাখতে হবে, না হলে বুঝতে পারবে না। সবাই একটু কষ্ট করে লেসন 25 পেজ 75, উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, একটা চিঠি লেখা আছে, বোঝা যাচ্ছে একটা চিঠি। এই চিঠিটায় কি বলা আছে? এই চিঠিটায় কি বলা আছে আমরা একটু পড়বো। সবাই বইটি হাতে নাও। সুহানস আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি। সুহানের আঙ্কেল হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করে বা কাজ করে। অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন কঙ্গো ইন আ UN পিসকিপিং। যে বর্তমানে তিনি কি আছেন? কঙ্গোতে। UN হচ্ছে ইউনাইটেড নেশনস, তাই না, জাতিসংঘ। এই জাতিসংঘের পিস কিপিং মিশন মানে শান্তি রক্ষা বাহিনীতে আছেন। রিড হিজ লেটার, তার চিঠিটি পড়ো, অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি, এবং নিচের কার্যক্রমগুলি করো। দেখেছ? এখানে দেখো, ডিয়ার সুহান, I got your letter 2 days ago. বলছে প্রিয় সুহান, আমি 2 দিন আগে তোমার চিঠি পেয়েছি। বাট I was very busy there. কিন্তু আমি এখানে খুবই ব্যস্ত ছিলাম। So I'm late to reply. এই কারণে উত্তর দিতে আমার দেরি হয়েছে। কঙ্গো ইজ আ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি। কঙ্গো হচ্ছে মধ্য আফ্রিকার একটি দেশ। আমরা যদি মানচিত্র খেয়াল করি আমরা দেখতে পারবো যে আফ্রিকান কান্ট্রির একেবারে মাঝামাঝিতে এই কঙ্গো অবস্থিত।
দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস। এখানে কি হয়েছে, যে রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ, সহিংসতা দেখা দিয়েছে, মানে দ্বন্দ্ব, সংঘর্ষ এটা দেখা দিয়েছে। সো আওয়ার লাইফ হিয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং। তাই আমাদের জীবন এখানে খুবই ঝুঁকিপূর্ণ। এটা খুব স্বাভাবিক, যখন আমাদের যে কোনো দেশে যখন রাজনৈতিক দাঙ্গা চলে, সংঘর্ষ চলে, তখন কিন্তু মানুষের জীবন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই যে এখন কিন্তু বর্তমান কথাটা একটু চিন্তা করো, এখন হচ্ছে করোনা ভাইরাস চলছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সারা বিশ্বেই সব জায়গায় কম বেশি চলছে, কয়েকটা দেশ ছাড়া। তো এখন এইটা কিন্তু মানুষের জীবনও কিন্তু এখন আমাদের খুবই চ্যালেঞ্জিং, যে আমাদের জীবনটা খুবই ঝুঁকিপূর্ণ। তো উই মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি। আমরা জানি যারা শান্তি মিশন বাহিনীতে কাজ করে, সেনাবাহিনীতে কাজ করে, তারা কিন্তু তাদের কাজ কি, সেনাবাহিনী র্যাবের সদস্যরা নামিয়ে দেয় না পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। হ্যাঁ, কিছুদিন আগেও কিন্তু আমাদের এই করোনা ভাইরাসের প্রোটেকশনের জন্য বাংলাদেশেও কিন্তু সেনাবাহিনী যখন বেশি সিরিয়াস পর্যায়ে চলে যায়, সেনাবাহিনীর হেল্প নেওয়া হয়। তো এরকম একটা পরিস্থিতি কঙ্গোর আফ্রিকান কান্ট্রিতে বিরাজ করছে, যেখানে হচ্ছে রাজনৈতিক দাঙ্গা চলছে। উই মেইনটেইন পিস, উই বলতে হচ্ছে লেখককে বোঝাচ্ছে, যিনি এই চিঠিটি লিখছেন। হ্যাঁ, এই জন্য উই বলেছে যে আমরা কি করছি, আমরা শান্তি এবং নিরাপত্তা রক্ষা করি। উই ডিস্ট্রিবিউট ফুড, ওয়াটার, মেডিসিন টু পিপল। আমরা কি করি, খাবার, পানি, ওষুধ লোকজনের মধ্যে বিতরণ করি। We sometimes build houses for them. মাঝে মাঝে আমরা তাদের জন্য বাড়িও নির্মাণ করি। We also teach children in small schools. ছোট বিদ্যালয়গুলোর জন্য আমরা শিশুদেরকে শিক্ষাও দিয়ে থাকি। দেখো, এইগুলো কিন্তু আমাদের ভিতরে হয় না। আমাদের কি হচ্ছে, এই যে শিক্ষা দিচ্ছে, শিক্ষা ব্যবস্থাগুলো করছে কারা, টিচাররা ক্লাস নিচ্ছে অনলাইনে। কিন্তু দেখো, দেশের এখানে কঙ্গোর একটা ঘটনা, ইনসিডেন্ট সম্পর্কে আলোচনা হচ্ছে। সেনাবাহিনীরা কি করছে দেখো, তারা ঘর বাড়ি নির্মাণ করছে, তারা মানুষের খাদ্য, পানি, ওষুধ দিচ্ছে, পাশাপাশি ঘর নির্মাণ করে দিচ্ছে, আবার স্কুলে ছোট ছোট বাচ্চাদের জন্য কি করছে, ছোট ছোট স্কুলগুলোতে শিক্ষাও দিচ্ছে। এর পরের প্যারায় চলে আসো। এখানে একটা প্যারা আছে, স্পেস আছে। নতুন একটা প্রসঙ্গ যখন শুরু করি আমরা, তখন হচ্ছে একটা প্যারা দেওয়া হয়, এটা লেখার একটা স্টাইল। লাস্ট উইক আই মেট অ্যান ইন্টারেস্টিং ইয়াং ম্যান হিয়ার। দেখো, প্রথম অংশে যে আলোচনা ছিল তার থেকে এখন একটা নতুন প্রসঙ্গে চলে এসছে না, এজন্য এখানে প্যারা হয়েছে। যে গত সপ্তাহে আমি একজন মজার যুবকের সঙ্গে এখানে দেখা করেছিলাম। হিজ নেম ইজ গুরমিত সিং। তার নাম হচ্ছে গুরমিত সিং। নিশ্চয়ই নাম শুনে বুঝতে পেরেছো যে এটা আমাদের দেশে না, এটা বাইরের দেশের কথা বলা হচ্ছে। আমরা এখন কঙ্গোর একটা ইনসিডেন্ট নিয়ে কথা বলছি। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। তিনি ইন্ডিয়া জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু কোনো সিনিয়র পারসন, আমরা তিনি বলে সম্বোধন করব। ইন হিজ আর্লি চাইল্ডহুড হি লেফট ফর সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস। তার অতি শৈশবে, প্রথম শৈশবে কি করেছিলেন, তিনি তার পিতামাতার সাথে সিঙ্গাপুরে চলে গিয়েছিলেন। অ্যান্ড ওয়েন্ট টু আ সিঙ্গাপুরিয়ান স্কুল। এবং সিঙ্গাপুরি একটা স্কুলে গিয়েছিলেন। আফটার আ ফিউ ইয়ার্স, কয়েক বছর পরে, হি মুভ টু ডেনমার্ক। তিনি ডেনমার্ক চলে গিয়েছিলেন। অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন দেয়ার। এবং সেখানে কি করেছিলেন, তার স্কুলের শিক্ষা সম্পন্ন করেছিলেন। তার মানে তার স্কুল লাইফের যে পড়াশোনাটা উনি ওখানে কমপ্লিট করেছিলেন, শেষ করেছিলেন। ফর গ্রাজুয়েশন হি ওয়েন্ট টু দ্য ইউএস। স্নাতক ডিগ্রির জন্য তিনি ইউএস গিয়েছিলেন। এখন ইউএসটা কি, সংক্ষেপে লিখেছি, ইউএস হচ্ছে ইউনাইটেড স্টেটস, যাকে বলে যুক্তরাষ্ট্র। অ্যান্ড গট আ ইউনিভার্সিটি ডিগ্রি।
এবং ওখান থেকে উনি একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছিলেন বা পেয়েছিলেন। দেন হি লেফট ফর দ্য ইউকে। ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম, যুক্ত রাজ্য। আমরা কিন্তু অনেকেই দুইটা দেশের মধ্যে মিশিয়ে ফেলি, সম্পূর্ণ আলাদা আলাদা দেশ। অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি দিয়ার। তো আমরা জানি যে স্নাতক মানে অনার্স যেটাকে বলি আমাদের এখানে, অনার্সের পরে হচ্ছে মাস্টার্স। তো অনার্স হচ্ছে স্নাতক ডিগ্রি উনি অর্জন করেছিলেন কোথায়? ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র থেকে। এরপরে উনি কি করলেন? যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং সেখানে কি করলেন? তার মাস্টার্সের যে ডিগ্রিটা, যেটাকে বাংলায় আমরা বলি স্নাতকোত্তর ডিগ্রি, ঠিক আছে, স্নাতকোত্তর ডিগ্রি, এই ডিগ্রিটা অর্জন করতে গিয়েছিলেন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, আমি শুধু মুখে বললে হবে না, অনেকে ধরতে পারবে না। আমি ইউএস, ইউকে এবং হচ্ছে তোমার এই দুইটার হচ্ছে ফুল মিনিংটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নাও, শুনলে অনেক সময় মনে থাকে না, খাতায় থাকলে একটা ডকুমেন্টস থাকবে। আর এই মাস্টার ডিগ্রি হচ্ছে বাংলায় যেটাকে বলে স্নাতকোত্তর, এটাও আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো বোর্ডের দিকে। দেখো একটু বোর্ডের দিকে খেয়াল করো, আমি একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু খাতা লিখে নাও। ইউএস হচ্ছে ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র, আর ইউকেটা হচ্ছে ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য। দেখো সম্পূর্ণ আলাদা, কিন্তু একটা হচ্ছে যুক্তরাষ্ট্র একটা দেশ, আর একটা হচ্ছে যুক্তরাজ্য, হ্যাঁ সম্পূর্ণ আলাদা দেশ। আর মাস্টার ডিগ্রি যেটাকে আমরা বলি বাংলায় স্নাতকোত্তর, অনেক কঠিন একটা বাংলা শব্দ মনে হচ্ছে তাই না? এটা আসলে কি? আমি একটু বাংলা গ্রামারে চলে গিয়েছি, বাংলা ব্যাকরণে। দেখো আমি এটাকে শব্দটাকে ভেঙেছি, সন্ধি বিচ্ছেদ করেছি। স্নাতক যোগ উত্তর, এই দুইটি শব্দ একসঙ্গে স্নাতকোত্তর। তো এখন উত্তর বলতে আমরা সাধারণত কি বুঝাই? বুঝাই যে আনসার, রিপ্লাই, তাই না? কিন্তু না শিক্ষার্থীরা, আমরা বাংলা ভাষাভাষীর লোক হলে কি হবে, দেখো বাংলা গ্রামারটা কিন্তু আসলে বোঝার বিষয় আছে, ব্যাকরণটা। এখানে উত্তর বলতে বোঝাচ্ছে পরে, দেখো আমি এজন্য আন্ডারলাইন করে এর অর্থটা লিখে দিয়েছি, উত্তর মানে এখানে পরে। তার মানে হচ্ছে স্নাতক ডিগ্রি লাভ করার পরে যে ডিগ্রিটি লাভ করে সেটাই হচ্ছে স্নাতক উত্তর। দেখেছ? আমার মনে হয় এবার আমরা সবাই বুঝেছি যে স্নাতকোত্তরটা কি। স্নাতক হচ্ছে অনার্স ডিগ্রি, তো এর পরে যে ডিগ্রিটা এটা হচ্ছে স্নাতকোত্তর, যেহেতু পরে এজন্য এই উত্তরটা আমি আলাদা করেছি, এই শব্দটা দুইটি শব্দ মিলে হচ্ছে স্নাতকোত্তর। তো আমার মনে হয় তোমরা এবার মোটামুটি বুঝেছো এই টার্মগুলি। এবার আমরা আবার বোর্ড বইয়ে চলে যাব, লেসন 25 পেজ 75। এখানে একটু খেয়াল করো আমরা যেখানে ছিলাম,
এবার আবার দেখো আলাদা একটা প্যারা দিয়েছে, দেখেছো? এখানে হচ্ছে স্পেস আছে। এই প্যারাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্যারা যখন আলাদা ব্যবহার করা হয় তখন বোঝা যায় যে ভিন্ন ভিন্ন প্রসঙ্গে কথা বলা হচ্ছে। মানে দেখো কথোপকথনটা কিন্তু এখন অন্য বিষয় নিয়ে হচ্ছে। প্রথমে হয়েছিল সাধারণ কথাবার্তা দিয়ে, যে কঙ্গো একটা দেশ, সেখানে কি হচ্ছিল, আমরা কি ধরনের কাজ করি, আমরা বলতে হচ্ছে সোহানের আঙ্কেলের কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার লাস্ট উইক, যিনি একজন আর্মি অফিসার। এরপরে দেখো পরের প্যারায় কিন্তু এই প্যারা থেকে সম্পূর্ণ একটা আলাদা প্রসঙ্গে কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে আমি একজন লোকের সঙ্গে দেখা করেছিলাম, গুরমিট সিং সম্পর্কে বলা আছে, তাই না? গুরমিট সিং কি করেছে না করেছে তার সম্পর্কে বলা আছে। তার কিছু তোমার বায়োগ্রাফি বলতে পারো, পার্সোনাল ইনফরমেশন আছে এখানে। এরপরে দেখো নতুন প্যারা, তার মানে অবশ্যই নতুন কোনো প্রসঙ্গ। কি দেওয়া আছে চলো আমরা একটু দেখে আসি। গুরমিট কেম টু কঙ্গো টু ওয়ার্ক ফর আ ভলান্টারি অর্গানাইজেশন। যে গুরমিট কি করেছিলেন? কঙ্গোতে এসেছিলেন একটি স্বেচ্ছাসেবক সংস্থায় কাজ করার জন্য, তাই না? এরকম স্বেচ্ছাসেবক অনেক সংস্থা আমাদের বাংলাদেশেও আছে। তো কি আছে? হিজ মেইন জব ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন আ কমিউনিটি স্কুল। তার প্রধান কাজ হচ্ছে একটা কমিউনিটি স্কুলের বাচ্চাদেরকে পড়াশোনা করানো, এই পড়াশোনা দেখাশোনা করা। He belongs to a group of 10 workers. তিনি 10 জন কর্মীর একটা গ্রুপের অন্তর্গত। তোমার এরকম গ্রুপ ওয়ার্ক করতে হয়, মানে গ্রুপিং থাকে, হ্যাঁ, যে কয়েকজন সদস্য মিলে। তো উনি হচ্ছে এই 10 জন কর্মীর যে গ্রুপ আছে তার সদস্য অন্তর্গত। They all came from different countries. তারা সবাই বিভিন্ন দেশ থেকে এসেছে। তো আমরা যখন কোথাও পড়াশোনা করতে যাই, দেশের বাইরে যারা থাকেন তোমরা জানো, আমাদের আত্মীয় স্বজন বা আমাদের পরিচিত যারা দেশের বাইরে থাকলে কি হয়, একটি তোমার যেখানে তুমি পড়াশোনা করো বিভিন্ন দেশের স্টুডেন্টরা ওখানে থাকে। মনে করো তুমি কানাডায় আছো, ওখানে পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশের স্টুডেন্ট আছে, বিভিন্ন দেশ থেকে এসছে। আমরা বাংলাদেশে যেমন আমাদের এখানে সবাই আমরা বাংলাদেশের লোক, কিন্তু দেশের বাইরে কিন্তু তা না। দেশের বাইরে বিভিন্ন জায়গায় এবং যারা জব করে তাদেরও সেম অবস্থা। তাদের কলিগরা এক একজন এক এক দেশ থেকে এসছে, বিভিন্ন দেশের লোকজন একই সাথে কাজ করে। তাহলে এবার আমরা একটু পেজটা উল্টাইতে হবে, তোমরা একটু টার্ন করো, টার্ন ওভার দ্য পেজ। আমরা এবার চলে যাব 76 পেজ। একটু দেখি 76 পেজে আমাদের কি নিয়ে বলা আছে। পেজ। He is a nice fellow and a good friend of ours. ফেলো মানে হচ্ছে সহকর্মী, আমরা যেটাকে বলি কলিগ, তাই না? ফেলো সহকর্মী, একই অর্থ বোঝায়। যে তিনি একজন খুব মজার সহকর্মী এবং আমাদের একজন ভালো বন্ধু। উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন। আমরা তাকে মিস্টার বৈশ্বিক নাগরিক বলে থাকি। হ্যাঁ, আমরা কীরকম করে, আমরা অনেক সময় এক একজনের এক এক রকম নাম দিই না, তার হচ্ছে মনে করো কোনো বৈশিষ্ট্যের উপরে বা কোনো একটা কারণে আমরা মজা করে অনেক নাম দিয়ে থাকি একসঙ্গে যারা সহকর্মীর চাকরি করি অথবা যারা তোমরা ফ্রেন্ডরা আছো, তাই না? তো সেরকম একটা কথা যে তার সহকর্মীরা তাকে কি নাম দিয়েছে, কি নামে ডাকে, দেখো, মিস্টার গ্লোবাল সিটিজেন। I am writing below the conversation I had with him the other day. বলছে যে আমি, বিলো মানে হচ্ছে নিচে, আমি নিচে সেই কথোপকথনটি সংলাপটি লিখছি। I had with him the other day. আমি অন্যদিন তার সাথে যে কথাটি বলেছিলাম। দেখো, এই যে কেন গ্লোবাল সিটিজেন বলে ডাকা হয় সেইটা আমরা এখনই জানতে পারবো যদি আমরা এই প্যারার কথাগুলো বুঝতে পারি।
দেখো কি বলা আছে, ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট। এটা কনভারসেশন, তো এটা একটু এভাবে বলতে হবে যে তুমি অনেক দেশ থেকে এসেছো, তুমি এইটা সম্পর্কে এটা তোমার অনুভূতি কি। মনে করো তোমাদের কোনো ফ্রেন্ড বা তোমাদের বাবা মা যারা চাকরি করে তার কোনো কলিগস আছে যে হচ্ছে বিভিন্ন দেশ ঘুরেছে। আমরা ওনার বায়ু জীবনীটা পড়েছি, তো ওখানে আমাদের দেওয়া আছে যে উনি সিঙ্গাপুরে ছিলেন, ইউএসএতে ছিলেন, তারপরে হচ্ছে ইউকেতে ছিলেন। তো কয়েকটা দেশ উনি ভ্রমণ করেছেন। আবার এখন চাকরি ক্ষেত্রে কোথায় আছেন, কঙ্গোতে। এই যে বিভিন্ন দেশে উনি ছিলেন, এটাই বলা হয়েছে যে এইটা যে উনি কি অনুভূতি, ওনার অনুভূতিটা আসলে কি। ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল, বিভিন্ন ধরনের লোকের সাথে কাজ করা আসলেই মজার। আই হ্যাভ কাম টু নো দেম, আমি তাদেরকে চিনতে পেরেছি। হ্যাভ কাম আছে দেখো, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। দ্য ল্যাঙ্গুয়েজ, কালচার, ফ্যামিলি, মাইন্ড, যে আমি বিভিন্ন লোকের সাথে কাজ করেছি, এর ফলে কি হয়েছে, আমি তাদের ভাষা, সংস্কৃতি, পরিবার, মন সম্পর্কে জানতে পেরেছি। তো এটা খুবই স্বাভাবিক। মনে করো একটা বিভিন্ন জায়গার লোকের সঙ্গে যদি বিভিন্ন দেশের লোকের সাথে তার মেশা হয়, এক একটা দেশের ভাষা, সংস্কৃতি, পরিবার, মন মানসিকতা কিন্তু ভিন্ন রকমের হয়। সে এই সব কিছু সম্পর্কে জানতে পেরেছে। I sometimes think I belong to all, আমি মাঝে মাঝে মনে করি বা চিন্তা করি যে আমি তাদের সবার ভিতরেই আছি, আমি তাদের সবার অন্তর্গত। Well, Gourmet, you are a true global citizen. আচ্ছা গোরমেট, তুমি সত্যি একজন বৈশ্বিক নাগরিক। এটা তো বৈশ্বিক নাগরিক এই কারণে বলা হয়েছে যে যেহেতু তিনি বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করেছেন, বিভিন্ন দেশে ছিলেন, এখন আবার আরেকটা দেশে উনি জব করছেন। এই চাকরির সুবাদে তার কলিগসরাও আছে, বিভিন্ন দেশ থেকে এসেছে। তো এই কারণে উনি বিভিন্ন দেশের ভাষা, সংস্কৃতি, পরিবার, মন নিয়ে কথা বলেছে, এইগুলো সম্পর্কে জানতে পেরেছে। এ কারণেই তাকে হচ্ছে বৈশ্বিক নাগরিক বলা হয়। আরেন্ট ইউ টু জুল, এবার উনি বলছেন যে জুল তুমিও কি না। স্মাইল্ড গোরমেট সিং, গোরমেট সিং কি করলেন, হাসলেন, হ্যাঁ হেসে ফেললেন। উই অল আর দ্য সেম হিউম্যান রেস, ইয়া, যে আমরা সবাই হচ্ছে একই জাতির লোক, এটা বোঝাচ্ছে যে উই অল আর দ্য সেম হিউম্যান রেস। ওয়েল, দ্যাটস অল ফর টুডে। আচ্ছা আজকের মতো এটুকুই। আমরা বলি না যে নো মোর টুডে, যে কথাটা আমরা লেটারে লিখি, সেটাই হচ্ছে দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এ পর্যন্তই। হোপ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও, যে আশা করি যে এরই মধ্যে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। সো রাইট টু মি সুন অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অফ গুরমিট, যে আমাকে খুব তাড়াতাড়ি জানাও তুমি গুরমিট সম্পর্কে কি মনে করো। উইথ লাভ আঙ্কেল জুল, তোমার স্নেহের আঙ্কেল জুল। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের চিঠিটা। আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পেরেছো যে আজ আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি একটু সংক্ষেপে বাংলায় পুরো গল্পটা একটু বলতে চাচ্ছি, যাতে তোমরা, অনেকে ইংরেজি ভয় পাও, যাতে তোমরা মোটামুটি এই প্রসেসটা সম্পর্কে ধারণা লাভ করতে পারো। সেটা কীরকম, জাস্ট এই গল্পের একটা সিনোপসিস আমি দিচ্ছি, সারসংক্ষেপ। যে একজন লোক একজন চিঠি লিখছেন আঙ্কেল, সুহানের আঙ্কেল। উনি একজন আর্মি জব হোল্ডার, সেনাবাহিনীতে জব করেন। তো আর্মিদের কি কি কার্যক্রম সেটা উনি ওখানে লিখেছেন, যে কঙ্গোর একটা দেশে বিভিন্ন ধরনের তোমার
রাজনৈতিক সংঘর্ষ চলছে, সেই সময় তারা কি ধরনের কাজ করেন, খাবার দেন, তারপরে ছোট ছোট স্কুলগুলোতে শিক্ষা দেন, ঘর বাড়ি নির্মাণ করে দেন, হ্যাঁ, শান্তি এবং নিরাপত্তা বজায় রাখেন। এরপরে কি বলা আছে? এরপরে দেখো, এরপরে বলা আছে যে গুরমিত সিং নামে একটা ব্যক্তি সম্পর্কে আমাদের এখানে বলা আছে, যে উনার পড়াশোনা কোথায় করছেন, উনি কোথায় ছিলেন, কোন কোন দেশে কোন কোন ডিগ্রি লাভ করেছিলেন। আমরা যেরকম হচ্ছে এক এক দেশ থেকে আমরা ডিগ্রি লাভ করতে পারি, অনেকে আছে না যে এইচএসসির পরে দেশের বাইরে অ্যাপ্লাই করে চলে যায় স্টুডেন্ট ভিসা নিয়ে। আবার আমরা কেউ কেউ আছি সারা জীবন পুরো অনার্স পর্যন্ত মাস্টার্স পর্যন্ত পড়াশোনাটা বাংলাদেশেই করি। তো গুরমিত সিং হচ্ছে একজন ব্যক্তি যিনি হচ্ছে বিভিন্ন দেশে গিয়েছিলেন। প্রথমে বাবা মার সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন, এরপরে তার পড়াশোনার জন্য এক এক দেশে গিয়েছিলেন। তো তার জীবন সম্পর্কে আমরা কিছুটা জানতে পেরেছি। এরপরে আমরা কি জানেছি যে গুরমিত সিং আসলে এইখানে কি করতেন, মানে ওই আঙ্কেলের সঙ্গে তার পরিচয়টা কিভাবে হলো। ওনারা হচ্ছে সহকর্মী ছিলেন, মানে একই জায়গায় চাকরি করতেন, এবং ওটা হচ্ছে একটি স্বেচ্ছাসেবক সংস্থা ছিল। ওই স্বেচ্ছাসেবক সংস্থারা 10 জন গ্রুপ মেম্বার ছিল, মানে 10 জন কর্মী ছিলেন ওনাদের গ্রুপে, এটাই বলা আছে। তো হচ্ছে ওনাকে ও তার কলিগরা সবাই মজা করে কি ডাকতো, সহকর্মীরা বলতো মিস্টার গ্লোবাল সিটিজেন, মানে মিস্টার বিশ্ব নাগরিক। তো কেন বলতেন, এর কারণ হচ্ছে দেখো এরপরে আর একটা কথোপকথন ছিল, সেটা ছিল হচ্ছে তিনি বিভিন্ন দেশে থেকেছেন। জিজ্ঞেস করেছে তাহলে আপনার এখন অনুভূতি কি, যেহেতু বিভিন্ন দেশে থেকেছেন এবং এখন যেখানে চাকরি করছেন তার সহকর্মীরাও বিভিন্ন দেশ থেকে এসেছে, যার ফলে তিনি কি করেছেন, বিভিন্ন দেশের পরিবার, ভাষা, সংস্কৃতি, মন মানসিকতা এগুলো সম্পর্কে জানতে পেরেছেন। এটা খুব স্বাভাবিক। মনে করো আমাদের বাংলাদেশে তোমাদের যারা ক্লাসমেটস আছো, তোমাদের এর ভিতরে যদি কেউ একজন উপজাতি চলে আসে, কেউ একজন স্টুডেন্ট আছে যে দেশের বাইরে পড়াশোনা করে এখন কোনো কারণে বাংলাদেশে চলে এসেছে, তো তখন কি হবে, তুমি কিন্তু তার কাছ থেকে ওই দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, তাই না? তো সেরকম একটি অবস্থা। এরকম বলা হয়েছে যে বিভিন্ন দেশ সম্পর্কে উনি বিভিন্ন দেশের লোকজন সম্পর্কে জানতে পেরেছেন, এই কারণেই তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলে ডাকা হতো। তা আমার মনে হয় বাংলা গল্পটা তোমরা সংক্ষেপে বুঝতে পেরেছো আমি আজকে কি নিয়ে আলোচনা করেছি। আমি আজকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, তোমরা হোমওয়ার্কটি খাতায় লিখে নিবে। অবশ্যই আজকে তারিখ দিবে 22/7/2020, ইংরেজি প্রথম পত্র, লেসন 25, পেজ 75। প্রথমে তোমরা শব্দার্থগুলো খাতায় লিখবে, তারপরে তোমরা এখন হোমওয়ার্কটি খাতায় লিখে নেবে। এরপরও যদি এই ক্লাস সম্পর্কে কোনো সমস্যা থাকে বা তোমার কিছু জানতে মনে হয়, তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো এই লাইভ পেজে, অথবা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আমরা একটু হোমওয়ার্কটা খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো আমি কি হোমওয়ার্ক দিয়েছি তোমাদের জন্য। আজকে আমি যে শব্দার্থগুলো বোর্ডে লিখেছি এই শব্দার্থগুলো তোমরা অবশ্যই, এটা লেসন 25-এর হতে হবে। এই শব্দার্থগুলো তোমরা বাসায় বানান সহ সঠিক উচ্চারণ সহকারে পড়বে এবং অবশ্যই খাতায় লিখবে।
খাতায় লেখার পরে কি করবে, তুমি একটা ছবি তুলবে, ছবি তুলে আমার এই যে লাইভ ক্লাস এই পেজে হচ্ছে, এই পেজে আমাকে পোস্ট করে দিবে, অবশ্যই তোমার নাম, রোল নাম্বার সহ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর বেশি পড়াবো না, আমাদের পড়া শেষ। আজকে যে টপিকস নিয়ে আলোচনা হয়েছে এখানেই আমি শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, বাড়িতে নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।